Live 24/7. This is Digital Live 24/7. আন্তর্জাতিক পরিসরে যারা অর্থনৈতিক ক্ষেত্রে তাকে অগ্রগতি ঘটাচ্ছে, এটা আমেরিকাকে ছাপিয়ে চলে যাবে। তারা সিদ্ধান্ত নিয়ে বললেন রাজ্যপালের ক্ষমতা সীমাবদ্ধ, সংবিধান উল্লেখ করে দিয়েছে, এবং এই যে বিধানসভায় পাস করা যে আইন, সেগুলির উপর যেভাবে রাজ্যপাল বসে থাকার চেষ্টা করছেন, এটা রাজ্যপালের এখতিয়ারের বাইরে, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, তার ক্ষমতার সীমার বাইরে, এটা হতে পারে না। এই মন্তব্য করে তারা সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 3 মাসের মধ্যে রাজ্যপালকে এই বিলের পক্ষে তার মতামত ব্যক্ত করে সে বিল ফেরত পাঠাতে হবে। যদি এই নিয়ে তার কোনো প্রশ্ন থাকে, দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন, এবং রাষ্ট্রপতির ক্ষেত্রেও উচ্চ আদালত বলেছে রাষ্ট্রপতিও এই ধরনের কোনো বিল 3 মাসের বেশি আটকে রাখতে পারবে। দারুণ ঘটনা, অত্যন্ত সহজ অবস্থান, কল্পনার বাইরে অনেকের কাছে। এই জায়গায় মাঠে কাকে নামালেন? উপরাষ্ট্রপতি। তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। তার অতিথি তাকে পশ্চিমবাংলায় পাঠিয়ে বাধ্যতা তৃণমূলের সঙ্গে সমঝোতা একটা ভাব দেখিয়ে ভেতর থেকে তৃণমূলকে দুর্বল করে বিজেপি এই রাজ্যটাকে দখল করতে পারে কিনা তার যে চেষ্টা তারা গ্রহণ করেছিল, সেই সময় এই ভদ্রলোক আপনার পশ্চিমবাংলার রাজা করেছিল। তাকে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, যদিও সামান্য সেরকম অর্জন করতে পারেনি, কিন্তু বামপন্থী শক্তিকে দুর্বল করে তৃণমূল এবং বিজেপি সমঝোতার মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে ইমপ্রুভ করে নিয়েছে, এবং বিজেপি অভাবনীয় ভাবে বিরাট সংখ্যা নিয়ে বিভিন্ন হিসেবে পশ্চিমবাংলার বিধানসভা এসেছে, এরকম পরিসরে তাকে তারা তুলে নিয়ে সেখানে উপরাষ্ট্রপতি করেন। এবং এখানেও পত্রপত্রিকায় দেখা গেল তাকে উপরাষ্ট্রপতি করার ব্যাপারে কলকাতায় না, শিলিগুড়িতে মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রের সরকারের প্রতিনিধি গোপাল সহ-পরামর্শ এবং তার সেখানে সহমত যাচাই করে তাকে এখান থেকে তুলে নিয়ে সেখানে তাকে উপরাষ্ট্রপতি করবে। সেই ভদ্রলোক এখন মাঠে নেমে আপনার এই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গলা চড়িয়ে কথা বলতে শুরু করেছেন, এবং তিনি বলছেন কি কাম করবো, সুপ্রিম কোর্টে এই অধিকার কে দিল? রাষ্ট্রপতি কদিন বিল আটকে রাখতে পারবেন না, বিল নিয়ে তিনি কি করবেন কি করবেন না, এটা সমস্ত সুপ্রিম কোর্ট ঠিক করে দিচ্ছে। কি হচ্ছে? এবং তিনি বলবার চেষ্টা করছেন যে সবকিছুর উঠে হচ্ছে আমাদের পার্লামেন্ট। সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে পার্লামেন্টের বাইরে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হচ্ছে এই পার্লামেন্টই তো আমাদের এই সংবিধানকে গ্রহণ করেছে, এই সংবিধানকে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রধান দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের, এবং তাতে সুপ্রিম কোর্টের ক্ষমতা এগিয়ে শোনা সেই সংবিধান পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আমরা তো এর বাইরে কোথাও যাচ্ছি না। সেই জায়গায় রাজ্যের ক্ষমতা, রাজ্যপালের ক্ষমতা, রাষ্ট্রপতির যে এখতিয়ার, সমস্ত কিছু যে উল্লেখ করা আছে তারপরে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। বাধা জবাব ভদ্রলোক কিন্তু এখন কোনো কথাবার্তা হচ্ছে না, নতুন কিছু প্রস্তুতি হতে। ভারত রাষ্ট্রকে এই দেশের মধ্যে যে অংশের মানুষ সংখ্যা বেশি তাদের পদতলে রেখে পিষ্ট করার জন্য মুনাফা লক্ষ্যে যাতে তারা এগিয়ে যেতে পারে, পুঁজিবাদের সাথে সাম্রাজ্যবাদের সাথে সেদিকে তারা যাওয়ার চেষ্টা করছেন। সেদিক থেকে দেখা যাচ্ছে আমাদের দেশের মধ্যে মুসলিম সংখ্যালঘুদের মানুষকে তারা আক্রমণ করছে। এখন দেখা যাচ্ছে স্থানে স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ তারা করাচ্ছে, এবং ধীরে ধীরে দেখবেন
তাদেরকে তারা ছেড়ে কথা বলবে মনে করার কিন্তু কারণ নেই, সেই জায়গাতে তারা আক্রমণ তারা প্রসারিত করার চেষ্টা করবে, এই জায়গাটা তারা যাওয়ার চেষ্টা করছে। আমরা কি বলছি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এটা এক বৃন্দের দুটি দুঃশীল মতো, হ্যান্ডশেক করে চলার মতো। গণতন্ত্র বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষকে বাদ দিয়ে গণতন্ত্র না, দুটো একসাথে মিলে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে আমাদের গণতন্ত্রের টিকিটা শক্তিশালী হতে পারে। দুটি জায়গায় এবং সংবিধান যদিও শ্রেণী বিভক্ত, রাষ্ট্রের নিরপেক্ষতা বলে কিছু নেই। রাষ্ট্র একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করে যতক্ষণ পর্যন্ত পারে আলখাল্লা জড়িয়ে মানুষকে মোহগ্রস্ত করে রাখার জন্য, বিভ্রান্ত করার জন্য নিরপেক্ষতার ভান দেখায়। কিন্তু সংকট যত গভীর হয়, এরা অস্তিত্ব রক্ষা করার প্রশ্নে যখন সমস্যার সম্মুখীন হয়, তখন এই নিরপেক্ষতার আলখাল্লা ছুঁড়ে ফেলে আসল তাদের যে চেহারা, ভিন্ন চেহারা, এটা তারা কিন্তু ঘটায়। এটি হচ্ছে বলে এখন যেটা দেখা যাচ্ছে আমাদের সংবিধান এবং তারা যেটা সরকার প্রচার করতেন, যারা আমাদের যে বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ, তার উপর রাষ্ট্রের কর্তৃত্ব করার কোন সুযোগ নেই, হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। এখন যেটা দেখা যাচ্ছে ক্রমে এই বিচার ব্যবস্থার উপর তারা কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করছেন, প্রসারিত করছেন, প্রবল ব্যবহার করার চেষ্টা করছেন। এটা বিচার নিম থেকে আরম্ভ করে তার যে আভ্যন্তরীণ ব্যবস্থাগুলো, এই সমস্ত ব্যবস্থাগুলোর মধ্যে মানে ভুল লঞ্চে দেওয়ার চেষ্টা করছেন এবং সংসদকে ব্যবহার করে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, তার যে ক্ষমতা, তার যে স্বাতন্ত্র্য, সেটাকে সংকুচিত করার চেষ্টা করছে। পরিষ্কার হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছেন আপনারা যে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ বলে বলার চেষ্টা করেছিলেন, এরা যখন নিরপেক্ষ অবস্থান থেকে রাষ্ট্র শক্তি পক্ষপাতিত্বের অবস্থান নিয়ে বিরোধী রাজনৈতিক দলের পরিচালিত সরকারগুলোকে অসুবিধায় ফেলবার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তখন যখন ভূমিকা দিয়ে তার বিরুদ্ধে তারা কমেন্ট করার চেষ্টা করছে। এগুলি কি? তাহলে এই কারণে থেকে বলা হচ্ছে যে গণতন্ত্রের আলখাল্লাটা বাহ্যিক রেখে প্রকৃত অর্থে ভেতর থেকে গণতন্ত্রটাকে অন্তঃশ্বাস করে দেওয়ার জন্য আরএসএস নেতৃত্ব বিজেপি অগ্রসর চেষ্টা করছে এবং সর্বোপরি যেটা অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণ ব্যাপকভাবে নামে আছে, প্রতিদিন তাদের বড় বড় পুঁজিপতি ঋণপূর্বাদী যাদেরকে আমরা বলি, তারাই মূলত এই রাষ্ট্র শক্তির নিয়ন্ত্রণ শক্তি। এরা এখানে ভূস্বামী এবং বৃহৎ উদ্যোগ তাদেরকে একসাথে নিয়ে সাম্রাজ্যবাদের সঙ্গে সমঝোতা করে এরাই আমাদের দেশের অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরা বাদ দিলে এদের সংখ্যা খুব কম, যাদের বিচার সংকল্প চেষ্টা করছিলেন, আমি সেখানে যাচ্ছি না। বাদ বাকি এমনকি জাতীয় মুদ্রা তারাও এই সরকারের অনুষ্ঠিত অর্থনৈতিক নীতিতে সব প্রশ্নে যারা খুশি সন্তুষ্ট মনে করার কারণে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, কর্মচারী, মধ্যবিত্ত মানুষ, ছোট মাঝারি ব্যবসায়ী, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের বিষয়ে প্রত্যেকেই সেখানে কিন্তু আক্রান্ত হচ্ছে। এই যে নতুন কায়দাটা ধাঁধা ঠিক রাখবো, অন্তঃশ্বাস শূন্য করে সেই স্বার্থ আমরা সেখানে রক্ষা করা, তীব্র থেকে তীব্রতা করা, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করবো। এটাকেই আমরা বলছি পরিবর্তিত পরিস্থিতিতে বেশিরভাগ এটা কিন্তু কৌশল অবলম্বন করে অগ্রসরের চেষ্টা করছে। আমরা এটাকে বলছি হিসেবে একটা কায়দা কৌশল। সেই আপনার জার্মান বা ইতালি, তারা সেই সময় যে বেশিরভাগই আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে যে পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছিলেন, সে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে যেমন পরিবর্তন, কাজে সেই কৌশল তার মূল বিষয়গুলিকে একেবারে আমূল উপেক্ষা করে সবকিছুর উত্তর করছেন ঘটনা দ্বারা, সেগুলি একটা অন্য মূলকে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এই মধ্যে জায়গায় আমাদের দেশের সরকার অগ্রসর হচ্ছে এবং মূলত হচ্ছে আপনার পুঁজিবাদী যে ব্যবস্থা, মানে শোষণ ভিত্তিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে তারা আরো উন্নত করার চেষ্টা করছে, রক্ষা করার চেষ্টা করছে এবং লক্ষ্য করছে।
মার্কিন সাম্রাজ্যবাদ, এই যে ভদ্রলোক ট্রাম্প যা কোনগুলো চারদিক থেকে আসছে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে সমস্যার সম্মুখীন, এর থেকে তারা বেরোতে পারছে না, বেরোতে গিয়ে একটা কৌশল নিয়োগ করে, এটা কার্যকরী করার মধ্যে দিয়ে দেখছেন নতুন সমস্যা তৈরি হচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষের আরো চলছে। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একদিকে আমেরিকার যে কর্তৃত্ব, আধিপত্য সারা পৃথিবীতে, যেটাকে চ্যালেঞ্জ করছে চীন যাতে সেখানে যেতে না পারে, তার জন্য এই স্লোগানকে সামনে রেখে তিনি নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। তার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেই যেটা হচ্ছে তার যে শুল্ক ব্যবস্থা, এটা নিয়েও পৃথিবীর মধ্যে বিশেষ করে আপনার ইউরোপ মহাদেশে এগুলো কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র, আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক, এদের সঙ্গেও তাদের কিন্তু বিরোধ এবং সংবাদ সেখানে তৈরি হচ্ছে। ফলে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই যে মার্কিন সাম্রাজ্যবাদ ট্রাম্প, তার সাথে আমাদের দেশের বর্তমান যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্পর্ক নিবিড়, শুধু নিবিড় না, নিবিড় থেকে নিবিড় করা হচ্ছে। এই যে আপনার শুল্ক নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পুঁজিবাদী রাষ্ট্রগুলো যে জায়গায় কথা বলছে, ভারত কিন্তু চুপ কথা বলছে না, কোনো কথা বলছে না। তার মানে সমঝোতা করে অগ্রসর হওয়ার চেষ্টা কিন্তু সেখানে করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের ক্ষেত্রে পরিবর্তনটা যে জায়গায় যাচ্ছে, আমাদের দেশের ক্ষেত্রে বেকারি বাড়ছে, অশিক্ষা বাড়ছে, অনাহার বাড়ছে, গরিব বাড়ছে, গরিব কৃষক বাড়ছে, নবীন ক্ষেত্র বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে, মজুরি বাড়ছে না, কাজের ঘন্টা বাড়ছে, যেগুলো বলছিল শ্রম ইত্যাদির কথা। তাহলে এই পরিস্থিতি থেকে যদি বিরত হয়, তাহলে পরিষ্কার ভাবে যেটা বলতে হবে, এই যে রাজনৈতিক তাৎপর্য মণ্ডিত যে সংগ্রামের দিক, এই দিকে দাঁড়িয়ে আমাদের করতে হবে। আমাদের দেশে একদিকে পুঁজিবাদ খতম করো, সাম্রাজ্যবাদকে প্রত্যাশা করো, আরেকদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা, শ্রেণী সুসংবদ্ধ সমাজতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সংগ্রামটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। কি হচ্ছে এটা শ্রেণীগত এবং অর্থনৈতিক ভাবনা চিন্তাকে ভিত্তি করে আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। আজকের দিনে আমাদের এটাই হচ্ছে অন্যতম সর্বদার বিষয়। পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে আন্তর্জাতিক পরিসরে এক এক কোণঠাসা পরাস্ত করার জন্য যে লড়াইটা তীব্র থেকে তীব্রতর ব্যাপকতর হচ্ছে, সেই লড়াইয়ের প্রতি আমাদের যেমন আন্তর্জাতিক সক্রিয় যে সংহতি, সেটাকে ব্যাপকতর করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দেশের ভেতরে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পক্ষে দাঁড়িয়ে যারা কাজ করছেন, তার বিরুদ্ধে আমাদের দেশের ভেতরে যে লড়াইটা, এই লড়াইটাকে তীব্র তীক্ষ্ণ এবং ব্যাপকতর সঙ্গে সঙ্গে বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থা বদলের জন্য আমাদের যে সংগ্রাম করল, সেই সংগ্রামে রাজনৈতিক দৃষ্টি নিয়ে, মতাদর্শগত দৃষ্টি নিয়ে আমাদের যে বিকল্প ভিন্ন যে বক্তব্য, সেটা মানুষের কাছে ব্যাপকভাবে নিয়ে যেতে হবে। এবং এই জায়গাটাতে যে আমরা যার যার জায়গায় বসে পর্যায়ক্রমে এটা সময়ান্তরে এটা পুঁজিবাদের বিরুদ্ধে গেল এবং এটা পরিষ্কার হয়ে গেল যে পুঁজিবাদকে ধ্বংস না করে, সাম্রাজ্যবাদকে ধ্বংস না করে মানুষের জীবনে, সামাজিক অংশের মানুষ তাদের জীবনের কোন সমস্যাগুলো সমাধানের যে বিকল্প রাস্তা, সেই রাস্তা বের করা যাবে না। এবং সেই বিকল্প হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। স্বাভাবিক কারণেই নেতিবাদ এখন একদিকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে ধ্বংস করার স্লোগানকে সামনে রেখে বিকল্প শ্রেণীহীন সুসংহত ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রত্যনের যে সংগ্রাম, সেই সংগ্রামের শপথ নিয়ে এই সংগ্রাম বাস্তবায়িত করার জন্য মানুষকে সংঘবদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলা
যে দৃঢ়তা বলিষ্ঠতা, সেই বলিষ্ঠতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যেকটা উত্তম স্বপ্ন দেখার দিক হিসাবে রেডিওস্টেশনকে এখন আমরা দেখি। কাজেই সেদিক থেকে এটা একটা অন্য তাৎপর্য নিয়ে এখন আমাদের সামনে উপস্থিত হচ্ছে। তাই এখানে দাঁড়িয়ে আমাদের দেশের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আরএসএস নেতৃত্ব বিজেপি আমাদের দেশের বুকে নয়া কৃষিবাদী একটা ব্যবস্থা করে তুলবার জন্য নানাভাবে পায়তারা করার চেষ্টা করছে। কৃষিবাদী ব্যবস্থা কায়েম করেছে এবং আমরা বলছি না, সেদিকে যাওয়ার জন্য তারা পায়তারা করছে। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের সংবিধানের যে মূল ভিত্তি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, তার যে মূল ভিত্তি হচ্ছে নির্বাচন, গণতন্ত্রকে আক্রমণ করছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গণতন্ত্রের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে, সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচন কমিশনকে ইতিমধ্যে বদল দেওয়ার করে রেখেছে। আমাদের ধর্মনিরপেক্ষতার যে প্রশ্ন, দেশ ভাগের পর দেশের ঐক্য সংহতিকে তার বিপন্ন করতে না পারে, তার জন্য আমাদের সংবিধানে বলে পড়ে এই ধর্ম নিরপেক্ষতার মতাদর্শকে সেখানে উল্লেখ করার মধ্য দিয়ে যাতে ধর্ম অন্য সম্প্রদায় বিশেষে ভারতবর্ষের মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারি তার ব্যবস্থা করেছে। এটা বলে এরা আঘাত করছে এবং আপনারা লক্ষ্য করছেন যে এই আঘাতে তারা সামনে থেকে যাদেরকে চিহ্নিত করে সবচেয়ে থেকে বিব্রত করার চেষ্টা করছে, তারা হচ্ছে মুসলিম সংখ্যালঘু বংশের মানুষ। পৃথিবীতে ভারতবর্ষে মুসলিম বংশের মানুষ যত বসবাস করে, মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো আছে তাদের থেকে ভারতবর্ষের মুসলিম অধ্যুষিত মানুষের সংখ্যা কোনো অংশে কম না। এটা প্রথম কিংবা দ্বিতীয়। এরা ভারতবর্ষকে তাদের দেশ, এটাই পৃথিবীভূমি, এটাই মাতৃভূমি হিসাবে গ্রহণ করে ভারতবর্ষে তারা আছেন। তারা যদি এটা গ্রহণ না করতেন তাহলে তো পাকিস্তান অনেক আগেই চলে যেতে পারে। বাংলাদেশ তো অনেক পরের প্রশ্ন, তারা জানি না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, এরা যে হিন্দু রাষ্ট্র কায়েম করে স্লোগান আউড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা আসলে ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করছে, কিন্তু তার সাথে ধর্মের যে সম্পর্ক সেটা কিন্তু তেমন ভাবে নাই। তারা নিজেরাই বলছে এর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। আরএসএস হচ্ছে বেশিরভাগই